শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য সিরাজউদ্দৌলা নাট্যাংশটির ওপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তর। এর আগে একটি পর্বে এই নাট্যাংশের বিষয়বস্তু এবং সেই সঙ্গে দুটি লাইন ধরে আমরা প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। আজকে তার ঠিক পরবর্তী টেক্সট পোর্শন থেকে লাইন ধরে প্রশ্নের উত্তর আলোচনা করা হবে। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নবম ও দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের ওপর থেকে প্রিপারেশন মূলত সেকেন্ড সামেটিভের জন্য কিন্তু এখন জোর কদমে চালানো হচ্ছে। তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় যাই। আজকের প্রথম প্রশ্ন, সাহিত্য সঞ্চয়ন বইয়ের 85 পেজের মাঝের দিকে সিরাজের বক্তব্যে লাইনটি রয়েছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। তুমি কে বা সিরাজ কাকে উদ্দেশ্য করে কেন এই ধরনের মন্তব্য করেছে? শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে বাংলার যে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার দরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্বরূপ ওয়াটসকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছে। প্রথম অংশের উত্তর এটা। দ্বিতীয় অংশের উত্তর, কেন এই ধরনের মন্তব্য করলেন? বাংলার শেষ স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর পর সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে অধিষ্ঠিত হন, তার পরবর্তী সময় পর্বে যে তিনি খুব সুষ্ঠুভাবে তার সাম্রাজ্যবাদ চালিয়ে গেছিলেন তা কিন্তু নয়। দেখা গেল কলকাতায় ব্রিটিশরা এক দুর্গ স্থাপন করে সিরাজের জন্য তার দুর্ভেদ্য করে তুললেন। ফলে সিরাজ কিন্তু কলকাতা আক্রমণ করতে বাধ্য হন এবং নাম রাখেন কলকাতা জয় করে তার আলীনগর। এরপর অল্প সময়ের মধ্যেই ব্রিটিশ নৌ সেনাপতি ওয়াটসন এবং ক্লাইভ কলকাতা পুনরুদ্ধার করেন এবং আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। সেই সন্ধির চুক্তি ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা তা দেখার জন্য সিরাজের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি ওয়াটসকে রাখা হয়। কিন্তু কিছুদিন পরেই সিরাজের হাতে একটি প্রমাণ এসে পৌঁছয় বা একটি পত্র এসে পৌঁছয়, যে পত্রটি ব্রিটিশ নৌ সেনাপতি ওয়াটসন লিখেছিলেন তার দরবারে উপস্থিত ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে। যে পত্রের বিষয়বস্তু বা মর্মভেদ করে স্পষ্ট হয়ে উঠেছে যে কলকাতার বুকে খুব শীঘ্রই তারা এক দুর্যোগপূর্ণ পরিস্থিতি আনতে চলেছেন বা বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চলেছেন। শুধু তাই নয়, ওয়াটসও একটি পত্র লিখেছেন নৌ সেনাপতি ওয়াটসনকে উদ্দেশ্য করে, সেটিও কিন্তু সিরাজের হস্তগত হয়। তা থেকে প্রমাণিত হয় যে দরবারে উপস্থিত ওয়াটসও সক্রিয়ভাবে সেই ষড়যন্ত্রে লিপ্ত। তখন সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদে তথা ওয়াটসের যে অভদ্রতা বা ঔদ্ধত্য কোনোভাবেই সিরাজ মেনে নিতে পারেননি। মূলত সিরাজের দরবারে উপস্থিত থেকে তার দরবারের সভাসদদের বেশ কিছু সভাসদকেও ওয়াটস সিরাজের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত করে চলেছেন প্রতিনিয়ত। বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার প্রবল প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন তারা। তাই এই ধরনের প্রতিনিধিকে সিরাজ কোনোভাবেই তার দরবারে আর স্থান দিতে চান না। তাড়িয়ে দিলেন সমস্ত রকম প্রতিকূলতা নাশের জন্য বা সেই মুহূর্তে নিজের সভার শান্তি রক্ষিত রাখার জন্য সেই সভা থেকে ওয়াটসকে। তা সিরাজ ক্রুদ্ধ হয়েই মূলত ওয়াটসের প্রতি এ ধরনের মন্তব্য করেছেন। এটা গেল আজকের এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো এই লাইন ধরে প্রশ্নের উত্তর। এরপরে দেখো ওই পাতাতেই রয়েছে যে ফরাসি প্রতিনিধি মসিয়েলার প্রতি কী ধরনের মন্তব্য করেছিলেন সিরাজ, সেটা নিয়ে দুটি লাইন ধরে প্রশ্ন, উত্তর কিন্তু একেবারে একই। আজকে 2 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে কেন এ ধরনের মন্তব্য করেছেন, বা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। ওই মসিউলার সঙ্গে বক্তব্যের প্রথমের লাইনটি শেষের লাইনটি ধরে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা একই উত্তর লিখব। সিরাজ কার প্রতি অক্ষমতার জন্য কেন ক্ষমা প্রার্থনা করেছেন? ভারতবর্ষে ব্রিটিশদের মতো ফরাসিরাও কিন্তু বাণিজ্য কুটি স্থাপন করেছিলেন এবং তারাও তাদের ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত অব্যাহত রেখেছিলেন ভারতবর্ষের বুকে। কিন্তু ব্রিটিশরা ফরাসিদের চন্দননগরের বাণিজ্য কুটিগুলি ক্রমশ অধিকার করতে শুরু করেন।
ফলে নাট্যাংশে আমরা দেখি সিরাজের কাছে দ্বারস্থ হয়েছেন সুবিচারের আশায় ফরাসি বাণিজ্য কুটির যে প্রতিনিধি মুশিয়েলা। ব্রিটিশদের বিরুদ্ধে কিছুটা এখানে অভিযোগ জানাতে এবং সুবিচারের আশাতেই তারা সমবেত হয়েছিলেন। এবং পাঠ্য অংশ থেকে বা নাট্যাংশ থেকে আমরা দেখি যে সিরাজ স্বীকার করছেন যে কোনোভাবেই কোনো দুর্ব্যবহার তিনি ফরাসি প্রতিনিধিদের কাছ থেকে বা ফরাসিদের কাছ থেকে পাননি। কিন্তু সিরাজ সেই মুহূর্তে তার সাম্রাজ্যের শান্তি রক্ষার জন্য বা সাম্রাজ্য রক্ষা করবার জন্য সমস্ত রকম দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন। কিন্তু ফরাসি প্রতিনিধি মুশিয়েলার বক্তব্য যেহেতু যথার্থই ছিল, তিনি যে অভিযোগ জানাতে এসেছিলেন তা যেহেতু সত্য ছিল, সেখানে তাকে সাহায্য করতে না পারার অক্ষমতা কিন্তু সিরাজকে খুব লজ্জিত করেছিল, যে কারণে তিনি মুশিয়েলার কাছে এ ধরনের মন্তব্য করতে বা ক্ষমা প্রার্থনা করতেও দ্বিধাবোধ করছেন না। এটা গেল আজকের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো তার পরের পাতায় রয়েছে কিছুটা ওই বিষয় সম্পর্কিতই, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। বা এই জায়গাটাতেই আরও লাইন রয়েছে যে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছো, এ লাইন ধরে যদি প্রশ্ন থাকে, বা তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, বা তখন যেন আমাকে ভুলো না বন্ধু, এই লাইনগুলোতে যদি প্রশ্ন পাও তাহলে একই উত্তর হবে মুশিয়েলা সম্পর্কিত যে বিষয়বস্তুটা। তাহলে আমি একটি লাইন ধরেই বলছি, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। 3 নম্বর প্রশ্ন আজকে। তাহলে কার কথা কার কাছে কেন স্মরণীয় হয়ে থাকবে? আমরা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে দেখি বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছে ফরাসি প্রতিনিধি, বাণিজ্য কুঠির প্রতিনিধি মুশিয়েলার স্মৃতি যে স্মরণীয় হয়ে থাকবে তা তিনি উপস্থাপন করেছেন। তার বিষয় একই। ভারতবর্ষে অন্যান্য জাতির মতো ফরাসিরাও বাণিজ্য কুটির স্থাপন করে তাদের ব্যবসা বাণিজ্য অতিবাহিত করছিলেন, কিন্তু ব্রিটিশরা ফরাসিদের বাণিজ্য কুটিগুলি ক্রমশ অধিকার করতে থাকেন। মূলত চন্দননগরের যে বাণিজ্য কুটিগুলো ছিল ফরাসি, তার উপরে ব্রিটিশরা আক্রমণ চালিয়ে সমস্ত বাণিজ্য কুটি ব্রিটিশরা অধিকার করে নেয়। এই ঘটনার অভিযোগ জানাতে এবং সিরাজের কাছ থেকে সুবিচারের আশাতেই ফরাসি বাণিজ্য কুটির প্রতিনিধি মুশিয়েলা দরবারে উপনীত হয়েছিলেন সিরাজের কাছে। কিন্তু সিরাজ তার সাম্রাজ্য রক্ষার্থে বা বাইরের কোনো দ্বন্দ্বে নতুন করে নিজেকে সংযুক্ত না করার আশায় তিনি নিজের সেই অক্ষমতা প্রকাশ করেছেন মুশিয়েলার কাছে, যে কোনোভাবেই তিনি সেই প্রতিকূলতায় মুশিয়েলার পাশে থাকতে পারছেন না। কিন্তু এটাও আবার স্পষ্ট যে মুশিয়েলার কাছ থেকে কোনোভাবেই কোনো দুর্ব্যবহার সিরাজ পাননি। তাই অন্তরের দিক থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি মুশিয়েলার পাশে দাঁড়ানোর অক্ষমতা প্রকাশ করেন। বিদায়কালে মুশিয়েলা যথার্থ সম্মান বা যথার্থ আনুগত্য প্রকাশ করে সিরাজের প্রতি, সিরাজের শুভানুধ্যায়ীর মতো বা শুভাকাঙ্ক্ষীর মতোই বড় যে তার সাম্রাজ্যবাদের ওপর আঘাত আসতে চলেছে সে তথ্য উপস্থাপন করতে দ্বিধাবোধ করেন না। ফরাসিরা এই ভারতবর্ষ ত্যাগ করে গেলেই যে ব্রিটিশরা সিরাজের সাম্রাজ্যবাদের ওপর আঘাত হানবে, সিরাজকে সিংহাসনচ্যুত করার একটা প্রবল প্রচেষ্টা যে তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, এই সত্য উপস্থাপন করার মধ্য দিয়ে মুশিয়েলা তার অন্তরের প্রীতির কথায়, প্রীতির পরিচয় বা তার সিরাজের যে তিনি কত বড় বন্ধুস্থানীয় বা শুভানুকাঙ্ক্ষী সেটাই কিন্তু স্পষ্ট করেছেন, যে কারণে সিরাজ চিরদিনই যে মুশিয়েলাকে তার স্মরণে রাখবেন এই ধরনের মন্তব্য উপস্থাপন করেছেন। এটা গেল আজকের 3 নম্বর প্রশ্ন। এরপর দেখো ওই পাতার অর্থাৎ 86 পেজের লাস্ট লাইন, আর কত হেয় আমাকে করতে চান আপনারা, এই লাইন ধরে। এখানে কাদের উদ্দেশ্যে বক্তা কেন এই ধরনের মন্তব্য করেছেন?
শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার সভাসদদের মধ্যে উপস্থিত মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠের মতো সভাসদেরা, যারা কিনা তার সম্রাটের দরবারে থেকে বা সাম্রাজ্যে থেকে সম্রাটের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিলেন, তাদেরকে উদ্দেশ্য করেই এ ধরনের মন্তব্য করেছেন। সম্রাট সিরাজউদ্দৌলা তিনি বহির্দ্বন্দ্ব এড়ানোর জন্য, বা সিরাজ অবগত ছিলেন তার সভাসদেরা অনেকেই তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে, কিন্তু সেই বিষয়টাকে তিনি স্পষ্ট না করে তুলে বরং কিভাবে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়া যায় বা মোকাবিলা করা যায় সেই প্রচেষ্টায় তিনি তার দরবার থেকে ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসকে বিতাড়িত করেছিলেন এবং মশিয়েলার সঙ্গে তার কোনো রকমের মশিয়েলা সিরাজের প্রতি কোনোভাবে কোনো দুর্ব্যবহার না করলেও সেই পরিস্থিতিতে মশিয়েলার পাশে থাকাটাও যে সিরাজের কাছে উচিত নয় বিবেচনা করে মশিয়েলাকেও কিন্তু তিনি বিদায় জানান। এরপর সভাসদদের নিয়ে পড়েন সিরাজ। তিনি সভাসদদের কাছে পরিষ্কার ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করে নিজের সাম্রাজ্যের কথা ভাবার কথা, নিজের সাম্রাজ্যের যে রক্ষা করার ব্যাপারটাই তিনি স্পষ্ট করে তুলতে চান। কিন্তু দেখা যায় সেখানে সিরাজকে ঠিক একইভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়। সিরাজের সচেতনতা নিয়ে তার সভাসদেরা, যারা তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিল, তারা মন্তব্য উপস্থাপন করতে দ্বিধাবোধ করেন না। তাই তাদের থামানোর জন্য এবং সাম্রাজ্য কিভাবে রক্ষা করা যায় সেই দৃষ্টিভঙ্গিতে সবাইকে সংযুক্ত করার জন্য তিনি তার সভাসদদের কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে চাইছেন যে সিরাজকে হেয় প্রতিপন্ন করে কিন্তু তারা কিছুই লাভ করতে পারবে না। সেখানে নানানভাবে সিরাজের নামে দুর্নাম ছড়িয়ে এবং কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়ে আর আত্মীয় স্বজনদের মন সিরাজের বিরুদ্ধে বিষিয়ে কিন্তু তারা সিরাজকে যতই হেয় প্রতিপন্ন করুক না কেন, তাতে কিন্তু তাদের সাম্রাজ্য রক্ষা করা সম্ভব হবে না, বরং সক্রিয়ভাবে সাম্রাজ্য রক্ষা করবার জন্য তাদের একজোট হতে হবে। এখানে সিরাজের এই ধরনের মন্তব্য উপস্থাপনার মধ্য দিয়ে সেই যে সমস্ত সভাসদেরা সিরাজের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়েছিল, তাদের মনের আকর্ষণ তৈরি করতে চেয়েছেন, বা তাদের মনের মধ্যে হারিয়ে যাওয়া যে স্বদেশ প্রেম সেটাকেই তিনি জাগ্রত করতে চেয়েছেন। এটা গেল আজকে 4 নম্বর প্রশ্ন। সেই সঙ্গে তার পরের পাতায় দেখো, নিচের পরে 87 পেজের একদম নিচের দিকে একটা লাইন রয়েছে, মির্জাফরের মন্তব্যে নিচের এই স্পর্ধা, এই লাইন ধরে প্রশ্ন। নিচ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এবং কোন স্পর্ধার কথা এখানে ব্যক্ত করা হয়েছে? শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশে লাইনটির বক্তা হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি বা সেনাবাহিনীর যিনি অধিনায়ক মির্জাফর। তিনি নিজ বলতে এখানে মূলত বুঝিয়েছেন মীর মদন ও মোহনলাল, যারা তখনও পর্যন্ত সম্রাট সিরাজউদ্দৌলার শুভানুকাঙ্ক্ষী ছিলেন, যারা সম্রাটের বা সাম্রাজ্যবাদ রক্ষার দিকে দৃষ্টিভঙ্গি রেখেই নানান মন্তব্য উপস্থাপন করছিলেন তাদের উদ্দেশ্যে। এখানে কাহিনী থেকে স্পষ্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসের সঙ্গে সিরাজের দরবারে উপস্থিত বেশ কিছু সভাসদ মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ এরা সিরাজের বিরুদ্ধে চক্রান্তে বা ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছিলেন। তার তথ্য প্রমাণও কিন্তু সিরাজ পেয়েছিলেন, বা সভাকক্ষেই তিনি তা কিছুটা হলেও আভাসও দিয়েছিলেন। মীর মদন মোহনলালও কিন্তু সে বিষয়ে কোনোভাবেই যে অবগত ছিলেন না তা নয়। আমরা কাহিনীতে দেখছি যে যেখানে সম্রাটের সক্রিয়তা নিয়ে সেনাপতি মির্জাফর বা জগৎ শেঠের মতো সভাসদেরা সমালোচনা উপস্থাপন করতে বা সমালোচনা করতে দ্বিধাবোধ করছেন না, সেখানে সেনাপতি মির্জাফরের সক্রিয়তা নিয়েও
নবাবের শুভানুকাঙ্ক্ষী হিসেবে মীর মদন মোহনলাল তারাও কিন্তু মন্তব্য উপস্থাপন করতে দ্বিধাবোধ করছেন না। যখন সিরাজের সমালোচনা করা হচ্ছে তখন কিন্তু সেটা স্পর্ধা বলে তাদের মনে হচ্ছে না, কিন্তু মীর মদন মোহনলাল যখন সেনাপতি মির্জাফরের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তখন কিন্তু মির্জাফরের সেটা স্পর্ধা বলেই মনে হয়েছে। যেহেতু তিনি সেনাপতি, তাই মীর মদন বা মোহনলালের তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলাটা উচিত নয় বলেই মির্জাফর মনে করছেন, তাই তাকে স্পর্ধা বলেই পরিগণিত করছেন। এখানে এই পরিস্থিতির মধ্য দিয়ে মির্জাফর যে কতটা নিজের আচরণগত পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন সিরাজের বিরুদ্ধে সেটা কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠছে। মীর মদন মোহনলালের কাছেও কিন্তু সহজ হলো পুরো ব্যাপারটা মীর মদন মোহনলালের উদ্দেশ্যে এ ধরনের মির্জাফরের মন্তব্যের মধ্য দিয়ে। সিরাজের বিরুদ্ধাচরণ যে এরা কতটা সহজেই করতে শুরু করেছিলেন মির্জাফর, সেটা আরও স্পষ্ট করে তোলা সহজ হলো মোহনলালের পক্ষে। তাহলে এই মন্তব্য মির্জাফর উপস্থাপন করেছিলেন ঠিকই, কিন্তু কাহিনীতে মির্জাফরের এই মন্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মোহনলাল মীর মদন কিন্তু আরও দুটো প্রসঙ্গ উপস্থাপনের জায়গা পেয়ে গেছিলেন। তাহলে আমরা নিচের এই স্পর্ধার মধ্য দিয়ে শুধু স্পর্ধা নয়, অনেক পরিস্থিতি এখানে স্পষ্ট হয়ে ওঠার সুযোগটা পেয়ে থাকি। তাহলে এটা গেল আজকের 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে তোমরা এভাবেই এই কটি প্রশ্ন উত্তর আজকে তৈরি করো, পরবর্তী আরেকটি ভিডিওতে আশা করছি বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব।